দিচ্ছি আমাদের সিলেবাসে, সেটা একটু আমরা দেখে নিই। আমরা মিডের আগ পর্যন্ত এই অংশটুকু কভার করছি। বেসিক ডাটা রিপ্রেজেন্টেশন এটা হয়েছে। আজকে আমরা ইনফ্যাক্ট এই টেক্সট কম্প্রেশন এর প্রথম স্টেপ, টেক্সট এনকোডিং ফার্স্ট স্টেপ প্রপারলি এনকোডিংটা শিখবো, তারপরে নেক্সট ক্লাসে আমরা কম্প্রেশনটা শিখবো। এনকোডিং এর ভিতরে মূল যে ফোকাস আমাদের সেটা হচ্ছে ইউনিকোড, এবং কম্প্রেশনের ভিতরে আমরা হাফ এনকোডিং সম্পর্কে জানবো। এরপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস আমাদের রয়ে গেছে, যেমন ধরো ইমেজ কম্প্রেশন, তারপরে অডিও ভিডিও কম্প্রেশন আর ডিজিটাল সিকিউরিটি। তো আজকে যে টপিকস আছে সেই টপিকসটা কি কি জিনিস কভার করে সেটা আমরা দেখছি। হোয়াট ডু টেক্সট এনকোডিং মিন, আমরা টেক্সট এনকোডিং বলতে কি বুঝাতে চাই সেটা দেখবো। যে টেক্সটটাকে অন্য কোনো ভাবে রিপ্রেজেন্ট করা, সেটা কনসাইজ ফর্মে হতে পারে কিংবা এলংগেটেড একটা ফরম্যাট হতে পারে, জাস্ট যাতে একটা নির্দিষ্ট রুল ফলো করে প্রিডিফাইন্ড একটা কোড বুক কখনো কখনো ফলো করে আমরা যেটা একটা টেক্সটকে অন্য কোনো ভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো, সেটা আমরা একটু দেখবো একটু পরে। এক্সাম্পল অফ টেক্সট এনকোডিং সিস্টেম ইন নন ইলেকট্রনিক কমিউনিকেশন। আমরা রিয়েল লাইফে নন ইলেকট্রনিক কমিউনিকেশন ছাড়াও বিভিন্ন কথাবার্তায় অনেক ধরনের এনকোডিং, টেক্সট এনকোডিং ইউজ করে থাকি, কিংবা ব্রেইন এনকোডিং সিস্টেমের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে ব্লাইন্ড পিপলের জন্য, কিংবা রাত্রিবেলায় যখন কোনো আলো থাকে না তখন যদি কোনো মেসেজকে পড়তে চায় বা কোনো সিস্টেম ফলো করতে হয়। এছাড়া আমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পল অফ টেক্সট এনকোডিং সিস্টেম ইন ইলেকট্রনিক কমিউনিকেশন, এর ভিতরে আছে তোমার মোর্স কোড, ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যান্ড দেন ফাইনালি আমাদের মূল ফোকাসটা থাকে ইউনিকোড। ইউনিকোড সংক্ষেপে একটা জিস্ট বা সামারি আমরা দেখি, তাহলে সামারিটা দেখতে এরকম হবে যে আসলে কি করতে যাচ্ছি। টেক্সট এনকোডিং মেথড আমরা দেখবো যে দুইটা নন ইলেকট্রনিক কমিউনিকেশনে সাধারণত ইউজ হয়, রেল সিস্টেম আর আইপিএ। এখানে টেক্সট টু বি এনকোড ইনপুটটা কি জিনিস আসলে, আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে, এটাতে যেটা হয় যে ইংলিশে 26টা লেটার, সেটা ছোট হোক কিংবা বড় হাতের হোক, এ এরকম, এবং এটা করসপন্ডিং 26টা ওয়ার্ড আমরা পাই ভার্বাল কমিউনিকেশনে। এ ফর আলফা, বি ফর ব্রাভো, সি ফর চার্লি, আমরা কখনো মানুষ বুঝে না যে বি ফোর না ডি ফোর, এখানে একটা কনফিউশন লেগে যায় যে আমি বি ফোর বললাম না ডি ফোর বললাম। তখন বলে যে না, বি ফোর না বলে বলে ব্রাভো ফোর, তারপরে ডি ফোর না বলে ডেল্টা ফোর, তাহলে আর বি এর সঙ্গে ডি এর কোনো কনফ্লিক্ট থাকে না। এই ধরনের কনফ্লিক্ট গুলা দূর করার জন্য আমরা একটা টেক্সটকে যদি একটা ওয়ার্ড দিয়ে, বিশেষ করে ইংলিশ ওয়ার্ডে, যেহেতু ইন্টারন্যাশনালি ইংলিশ ওয়ার্ড অ্যাকসেপ্টেড, তো লেটারকে ইংলিশ ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা হবে। তো এটা ইন্টারন্যাশনাল না হলে আমাদের পার্সোনাল ফোনেটিক অ্যালফাবেটও হতে পারে। আমরা নিজেরা নিজেদের মতো করে মাঝে মধ্যে বলি, ওদেরটা ফলো না করে যদি নিজেদের একটা সেট বানাই নি, কাস্টমাইজ সেট, সেটাকে তখন আমরা পার্সোনাল ফোনেটিক অ্যালফাবেট বলতে পারি। ব্রেইল রাইটিং সিস্টেম, এটা মোটামুটি অন্ধদের জন্য একটা লেখা বা পড়ার একটা পদ্ধতি হতে পারে। সেখানে টোটাল 64টা ইংলিশ ক্যারেক্টারকে তারা ইনপুট হিসেবে নেয় বা এগুলাকে এনকোড করে। এনকোড করে কি আউটপুট দেয়, আউটপুট দেয় একটা এই ধরনের একটা ফিক্সড ডট প্যাটার্ন, সেটা হচ্ছে 3টা রো 2টা কলামে ভাগ করা থাকে। রিডিং বুক ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড অলসো রিডিং ইন দ্য ডার্ক, যখন কোনো লাইট থাকবে না, যখন ইউজ করতে পারি। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, এ কি আমরা দেখবো যে 6 ডট সিস্টেমের ভিতরে আমরা একটা ডট একটু ডিফারেন্ট করে দেবো, এই ফার্স্ট এবং 1 1, যে রো 1 কলাম 1, সেই ডটটাকে যদি আমরা একটু ডিফারেন্ট করে দিই অন্য গুলার থেকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার এ। এইভাবে করে আমরা কিভাবে করা হয়, আসলে এটা একটু উঁচু করে দেওয়া হয় যাতে আঙ্গাটার ভিতরে শুধু একটা ডট উঁচু থাকে, বাকিগুলা মিশানো থাকে।
ফলে এইভাবে যখন অনুভূত হয় তখন বুঝতে পারে এটা এ। এরপরে আসো যে এই দুইটা হচ্ছে নন ইলেকট্রনিক কমিউনিকেশনে ইউজ হয়, ম্যান টু ম্যান কমিউনিকেশনে। মোর্স কোড, এটা ওয়ান অফ দি ওল্ডেস্ট ফর্ম অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। সেখানে ইউজ হয় টেলিগ্রাফ, আমরা ওয়্যারলেস টেলিগ্রাফ বা ওয়্যার্ড টেলিগ্রাফ সিস্টেমে এই ধরনের কোড ইউজ করে থাকতাম। মেইনলি ইংলিশ, 26টা লেটার, কিছু নাম্বার, পাংচুয়েশন, প্রোসাইন্স, এগুলা একটা ডট ড্যাশ প্যাটার্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্টিল ইন ইউজ ইন এভিয়েশন, অ্যামেচার রেডিও এটসেট্রা। তো এখানে এ কে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় একটা ডট এবং ড্যাশের মাধ্যমে, সেটা এখানে দেখানো হচ্ছে। এভাবে পুরোটা আমরা ওই টপিকসটা পড়ার সময় দেখবো। আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এক্সচেঞ্জ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 বিট দিয়ে আউটপুট গুলাকে প্রকাশ করা হয়। তো এখানে টোটাল আসলে 2^7, যেহেতু বাইনারি আউটপুট, এই ক্ষেত্রে প্রথম বাইনারি আউটপুট আমরা পাচ্ছি একটা 2^7, এটাকে সে রিপ্রেজেন্ট করতে পারবে। সেখানে শুধু ক্যারেক্টারই না, কিছু কন্ট্রোল ইনফরমেশন থাকে, ঠিক আছে, যেমন এন্টার, তারপর ডিডি, এন্ড অফ ফাইল, তারপর স্টার্ট অফ ফাইল, এই ধরনের কিছু অ্যাডিশনাল কন্ট্রোল ইনফরমেশন থাকে। তো এটা ইউজ হয় কোথায়? ইলেকট্রনিক এবং কম্পিউটার কমিউনিকেশনে। একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, এ কে আমরা 7 বিট দিয়ে কিভাবে লিখতে পারি সেটা। এটাকে হেক্সাডেসিমেলে যদি লেখা হয় তাহলে এভাবে লেখা যায় 41H। তো এই প্রথমটাকে আমরা 4 বিট দিয়ে লিখবো, যেটা আপার হেক্সাডেসিমাল থাকবে সেটাকে আমরা 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। ফলে এখানে এফ পর্যন্ত আসবে না কখনো, 3 বিট দিয়ে 7 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়। ফলে এটা আসবে কত, ম্যাক্সিমাম হতে পারবে 7F, এর চেয়ে বড় কোনো নাম্বারকে সে রিপ্রেজেন্ট করতে পারবে হেক্সাডেসিমেলে। হ্যাঁ, এটা হচ্ছে আস্কির বৈশিষ্ট্যটা। এরপরে আসো যে আস্কিতে শুধুমাত্র ইংলিশকে হ্যান্ডেল করতে পারে, কিন্তু যখন আমাদের আরো সমস্ত এখন যেরকম কমিউনিকেশনটা যত ভার্সেটাইল হয়েছে, সব জায়গায় সবাই হয়তো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পছন্দ নাও করতে পারে, সে নিজের ভাষায় যোগাযোগ করতে চায়। তো এমন একটা কোডিং সিস্টেম দরকার যেখানে বারবার এই কোডিংটাকে চেঞ্জ করা লাগবে না, কাস্টমাইজ করা লাগবে না, সবার জন্য যথেষ্ট জায়গা থাকবে, ফর অল ল্যাঙ্গুয়েজ, ফর অল সিম্বলস, ফর অল ইমোজি। সো এখানে দেখা যাবে যে আমরা 8 থেকে 32 বিট পর্যন্ত এনকোডিং করে গেছি, 32 বিট পর্যন্ত। এটা একটা ইনর্মাস একটা স্পেস, কোড স্পেস। 2^32, এতগুলা আসলে আমাদের লাগবে না, আমরা একটু পরে সেটা বুঝতে পারবো। তো এটার একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, এ কে, যেটা আসলে ইনফ্যাক্ট আস্কি কোডে 41H ছিল, আমরা ল্যাটিন যেটা, সেটাকে আমরা ইউনিকোডেও সেটার সাথে মিল রেখে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিটা মেনটেন করে U+0041 এই ধরনের একটা কোড পয়েন্ট বা কোড নাম্বার দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করে থাকি। এটা সম্পর্কে কাছে আমরা ডিটেলসে ইনশাআল্লাহ জানবো। তো এই প্রারম্ভিক আলোচনাটা শেষ করলাম। অথবা এতক্ষণ সবাই জয়েন করার কথা, আর তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এখন আমরা ক্লাস শুরু করি। প্রথম দিকে দ্রুত আমরা কভার করতে পারি, এই টেবিলটাই যথেষ্ট জিনিসটা বোঝার জন্য। হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট? যদি এই চারটা ফল তোমরা কনভার্সন করো, তাহলে বুঝতে পারবো যে আলফা মানে ইট ইজ অ্যাকচুয়ালি এ। যদি টি, ইয়াং পি বলে দ্যাট ইজ ওয়াই। এভাবে করে আমরা প্রপারলি কান ডিফারেন্সিয়েট করতে পারে। এই জন্য আমরা ভার্বালি কমিউনিকেশন সময় কোনো সময় ডিউটিটা দেওয়ার জন্য এই ধরনের এনকোডিং ইউজ করে থাকি, যাতে একটা লেটার অন্য একটা লেটার দিয়ে ভুল না হয়। এটা ওয়ান কাইন্ড অফ টিপও বটে। এরপরে যেটা আছে বেইল রাইটিং সিস্টেম। বেইল রাইটিং আমরা এখানে দেখতে পাচ্ছি 6.3x2 এই প্যাটার্নে তাদেরকে সাজানো। এই দেখা যাচ্ছে 1 1 এর যে ডটটা, সেটাকে ডিফারেন্ট করা হচ্ছে। বিয়ে যখন আসে তখন আমরা দেখবো যে রো 1 এবং রো 2 এর
ফার্স্ট কলামে এই ডটটাকে আমরা আসলে ডিফারেন্ট করে দিই অন্যদের তুলনায়। এইভাবে করে আমরা এ বি সি এগুলোকে, যাতে হাতের আঙুলের স্পর্শ করি যেটা এ নাকি বি নাকি সি হোয়াট এভার এটা আসলে প্রথম যদি লুইস ব্রেইলকে করে তুলেছে কমপ্লেক্সিটি অনেক কমিয়ে, কিন্তু এটা আসলে নেপোলিয়নের একজন আহ, নেপোলিয়নের একজন ক্যাপ্টেন ছিল, তার আর্টিলারি চার্লস বারবি, সে প্রথম এটা অনেক সে এটা তৈরি করছিল, নাইট সিস্টেম নাম দিয়েছে। তো এখানে একটা সমস্যা ছিল যে তারটা ছিল অনেক জটিল, ঠিক আছে? এখানে 12 to 6 এই মানে তাদের সংখ্যা, যে ডট এবং ডটের যে প্যাটার্নটা ছিল সেটা একটু বড় ছিল, এবং সেটা আরো অনেক বেশি এক্সপ্রেশন দেওয়া যেত, কিন্তু কমপ্লেক্স বেশিরভাগ মানুষ এটা করতে পারে না। তাই এই ছোট করে সবার জন্য সেটা সহজ হয়ে যায়, এই কাজটা করেছিল লুইস ব্রেইল নিজে। উনি অভ্য ছিলেন এভাবে করে এটা অ্যাকসেপ্টেড পদ্ধতি ফর রিডিং এন্ড রাইটিং ইন ডার্ক, যখন কোনো আলো থাকে না, when there is no around। তো আমরা ছবিটা একরকম দেখেছি বইতে দেখানো হয়েছে, আসলে একদম রিয়েল লাইফ কি ঘটে সেই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। বইতে কারণের ভিতরে ফার্স্ট সেটাকে করে দিয়েছে একটু করার মতো হয়। দিস ইজ দ্য ওয়ে ব্রেইল সিস্টেম কাজ করে। এরপরে ইলেকট্রনিক কমিউনিকেশনের প্রথম যে ধরনের ইউজ করেছিলাম সেটা এরকম এনকোডিং সিস্টেম। এই জন্য ড্যাশ, বিভিন্ন ড্যাশ ডট 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 লং ড্যাশ সিম্বলকে ইউজ করে ডট এবং আচ্ছা এবং একটা এই ড্যাশ হচ্ছে তিনটা। তো এই পরিমাণ একটা জিনিস করতেছে যে সেই ক্যারেক্টার গুলা কি কি করে আমাদের কাছে, তবে জনপ্রিয় বুদ্ধিমান করে সেটা কি, যে স্পেসিফিক তারা প্রচার করলো, স্পেসিফিক লেটার কেম আপ মোর ফ্রিকুয়েন্ট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে দেখবা যে কতগুলো লেটার আসছে, সবার যদি দেখা যাবে সবচেয়ে বেশি কোনটা আসছে দেখা যাবে, সবগুলো দেখা যাবে আসছে কখনো কখনো। এটা notice করলো, the obvious conclusion was to select shorter encoding for frequently used characters and longer one for letters that are used seldom। যে লেটার গুলা রেয়ার গুলো যেমন লঙ্গার একটা প্যাটার্ন ইউজ করতেছে ডট ড্যাশের, আর যেগুলো ফ্রিকোয়েন্টলি ভালো বলো বলতেছে না, যেমন ইটাকে দেখো একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। হুম, আচ্ছা। আর টিটাও যথেষ্ট বেশি আছে, একটা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আই দুইটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। দে আর ফ্রিকোয়েন্ট। কথা কেটে আসতেছে, নেটওয়ার্কটা চেঞ্জ করে আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিচ্ছি। স্যার মনে হয় জুমের সমস্যা, মানে আমরা যারা কথা বলতেছি আমাদের কথাগুলাও কেটে কেটে শুনতেছি, আপনার কথাটাও স্যার অনেকটা আটকাচ্ছে আর কি। আর আমরা কথা বলার অনেকক্ষণ পরে স্যার শুনতেছেন আপনি। ঠিকই বলছো, জুমেরই হয়তো সমস্যা হবে। তাহলে আমি কোনো একটা সময় আজকে
রবির নেটওয়ার্ক অবস্থা পাচ্ছে না, যখন আসছে আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, তো এই প্রবলেমটা পার্সেন্ট করতে থাকে। আমি এই কোনো ক্লাসের একটা লেকচার তোমাদের সাথে ভিডিও করে, অবশ্য তো এটা ইয়েতে আছে, এটা ওয়েবসাইটে আমি লিংকটা তো তোমাদের কাছে আছেই, সেখানে একটা ভিডিও আপলোড করা আছে, এটার করসপন্ডিং একটা ভিডিও। যদি আমি প্রত্যেক সেমিস্টার একটু না একটু চেঞ্জ করি, এবার খুব অল্প একটু চেঞ্জ করতে হতো, সেটা আমি দেখতেছি যে একটু খেয়াল করো যে এখন আমি আবার বলছি এই লেখাগুলো আমি মেইনলি পড়ি, হ্যাঁ। এখানে যেটা বলা হয়েছে সেটা আমি হাইলাইট করে দিচ্ছি। স্পেসিফিক লেটার্স কাম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেন আদার্স, ঠিক আছে। এই সময়টা জুম সাধারণত প্রবলেম করে, 10টা 11টা এই জায়গাটায় ক্লাসের রেঞ্জটা মনে হয় ব্যান্ডউইথ। তখন আমরা যেটা চেষ্টা করি যে অবভিয়াস কনক্লুশন, এটাকে অবভিয়াস এবং একটা ডিসিশন হয় তখন যে যেটা বেশি ফ্রিকুয়েন্ট তাকে আমরা কম সংখ্যক ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করব, ফলে আমাদের মেসেজটা ট্রেন্ড সেগুলো রেয়ারলি যেগুলো আসে কিংবা সেলডম আসে সেগুলোকে আমরা লঙ্গার সেট অফ ক্যারেক্টার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। এখানে যেমন দেখতে পাচ্ছ ওয়াই, এটা নট সো ফ্রিকুয়েন্ট, এটাকে অনেক বেশি দেবে। জে, দিস ইজ নট সো ফ্রিকুয়েন্ট, এটাকে বড় বড় ক্যারেক্টার গুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। এই যে কিউ, দিস ইজ অলসো নট সো ফ্রিকুয়েন্ট। এইভাবে আমরা লার্জার সিকোয়েন্স অফ প্যাটার্ন আমরা ইউজ করেছি, ডট ডেট প্যাটার্ন, আর যেগুলো খুব মোর ফ্রিকুয়েন্ট। তো একটা ছোট এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। এস ও এস কে যদি আমি লিখতে চাই তাহলে দেখতে কেমন হবে, এস ও এস। আচ্ছা, এইটা তিনটা হচ্ছে এস, বড় তিনটা ড্যাশ হচ্ছে ও, আর পরের তিনটা ডট হচ্ছে ও, সরি এস ও এস, পরেরটা হচ্ছে এস। এই জিনিসটাকে আমরা যদি এখন একটু বুঝতে, হয়তো তোমাদের মনে হবে যে স্যার এটা একটা খুব, এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে তোমার একটা কনফিউশন মনের ভিতর জাগবে যে স্যার আচ্ছা প্রথম দুইটা নিব এর তারপরে পরে দুইটা মিলাবো, এরকম তো হইতে পারে না। হইতে তো পারে, প্রথম দুইটা নিলে এটা তো হয়ে যেত আই, পরের দুইটা ডট আর ড্যাশ মিল হয়ে যেত এ, তাই না। it will represent a different thing যদি আমরা একসাথে কয়টা করে নিচ্ছি সেটা যদি ভ্যারি করে। সো দেয়ার শুড বি আদার রুলস অলসো, এখানে আমরা বুঝবো যে একটা লেটার হলো নাকি উম, একই লেটারের প্যাটার্নের অংশ, তাই না। এটা একটা বোঝার কোনো বুদ্ধি থাকা দরকার। এটা আমি যোগ করে দিচ্ছি, তোমরা পাবা এই রুলটা বইতে ছিল না, এটা আমি যোগ করে দিচ্ছি। আচ্ছা, দ্য লেন্থ অফ এ ডট ইজ ইউনিট বলা, ঠিক আছে, ড্যাশ হচ্ছে 3 ইউনিট। আচ্ছা, মানে 1 মিলি সেকেন্ড যদি লাগে ডটটা দিতে, তাহলে তোমার ড্যাশের জন্য আমরা 3 মিলি সেকেন্ড ধরে সাউন্ডটাকে প্রডিউস করবো বা এই প্যাটার্নটাকে জেনারেট করবো। স্পেস বিটুইন পার্টস অফ দ্য সেম লেটার, একটা লেটারের জন্য যে সমস্ত প্যাটার্ন গুলো আছে এগুলো কতক্ষণ পর পর আসবে। সাপোজ এটা করতে 1 মিলি সেকেন্ড এসছে, 1 মিলি সেকেন্ড গ্যাপ, তারপরে নেক্সট ইউনিটটা, তারপরে 1 মিলি সেকেন্ড গ্যাপ, 1 ইউনিট গ্যাপ, সেটা কথা, তারপরে নেক্সট ইউনিটটা। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় যে দ্য স্পেস বিটুইন টু ডিফারেন্ট লেটার্স, সেটা কি হবে, দ্যার উইল বি 3 ইউনিট গ্যাপ। এটা ডিফারেন্ট লেভেল এস ও, এটা লেখার সময় আমরা মাঝখানে 3 ইউনিট, তিনটা ডটের পরিমাণ জায়গায় এখানে ডট পাঠাবো না, কিন্তু এই 3 মিলি সেকেন্ড পর পাঠাবো। দ্যাট ইজ কতক্ষণ পর পর পাঠানো হচ্ছে, এটাও এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কনভে করে। যদি স্পেস বিটুইন ওয়ার্ডস, যদি একটা ওয়ার্ড লিখে ফেলি, ধরো আই এম, এটা লিখতে চাই তাহলে কি করব, আই লিখলাম, এখানে আই দেখে, ঠিক আছে,
দুইটা, এদের ভিতরে 1 ইউনিট গ্যাপ হবে। ঠিক আছে, তারপর ওয়ার্ড যখন এখানে আসছে তখন দেয়ার উইল বি সেম ইউনিট গ্যাপ, একটা সেম। এরপরে এম, এটাকে বোঝানোর জন্য এটা ছোট হাতের বড় হাতের একটাই এ, তারপরে এম কে বোঝানোর জন্য তিনটা একটা ইউনিটের গ্যাপ, একই ওয়ার্ডের ভিতরে লেটার বোঝানোর জন্য এমটা দিতে দুইটা বড় বড় ড্যাশ। এটা হচ্ছে একটা গ্যাপ, 3 ইউনিট গ্যাপ। এটা হচ্ছে 7 ইউনিট গ্যাপ। So this is what how actually Morse code works. So this is very interesting. তোমাদের এখন আমি যা রিভিউশন শর্ট, তোদের নিজস্ব কোনো একটা যদি এনকোডিং সিস্টেম করতে চাও এটার বেস করে এনকোডিংটা করা যেতে পারে। এখানে অনেক ভ্যারাইটি আনা সম্ভব। এদের প্যাটার্নটা না ফলো করে আমরা নিজেদের একটা প্যাটার্ন ড্যাশের প্যাটার্ন ফলো করলাম, ঠিক আছে, বা আমাদের বাংলা করতে পারবা, এরকম একটা প্যাটার্ন পারে। এটা তোমরা তোমাদের কমিউনিকেশনে ইউজ করতে পারো। এটা হলো তোমার আজকে সম্পর্কে আমরা বিভিন্ন সময় বারবার করে আসছি, এবং এটা খুব কমন একটা টেকনিক বা টেকনিক কমিউনিকেশন সিস্টেমে ইউজ হয়। রপ্তানি করার সময় দেখছো, হয়তো ডিজিটাল লজিক করার সময় দেখেছো, এই জিনিসগুলো আসে যে এই ক্যামেরা ভবিষ্যতেও এই ক্যামেরা 41H দিয়ে রিপ্রেজেন্ট করে। সেটা কিভাবে আসলো, বিট গুলো করে দেখা হচ্ছে, আলফা 4টা বিট কিভাবে দেখা হচ্ছে, ছোট থেকে কিভাবে দেখাবো। এটা হবে আপার তিনটা বিট হচ্ছে তিনটা 110, আর পরের গুলো হচ্ছে 001, 61H, 818। তবে আমরা বুঝতে পারবো যে কম্পিউটারে এটা কিবোর্ড থেকে প্রেস করলে একটা ম্যাপ, কিবোর্ডে যে কিটা প্রেস করা হয়েছে সেটা কম্পিউটারের কাছে যায়। কম্পিউটার ওই ম্যাপটা দেখে বুঝে যে আসলে আমার মেমোরিতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে। কম্পিউটার আবার বোঝে হচ্ছে এই এই কম্পিউটার বোঝে হচ্ছে তোমার এই ইয়ে টার্ম গুলাকে, আজকি আজকি আজকে আজকে এই ক্যারেক্টার গুলোকে বোঝে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমরা একটা ম্যাপিং করে কিবোর্ডে স্ক্যান করা হয়েছে, ধরো এ এর জন্য 30 নাম্বার লেখা আছে কিবোর্ডে, সাপোজ এটা সিরিয়াল ওয়াইজ আসবে, সেটা কতকে বোঝাচ্ছে 41, এইটা বুঝে কম্পিউটার এটা মানে বুঝতেছে দিস ইজ এ। ঠিক আছে, নট নেসেসারিলি কিবোর্ডে এ প্রেস করা হলে 41H যাবে, সেরকম নাও হইতে পারে, কিংবা ইচ্ছে করলে তুমি সেরকম একটা কম্পিউটারের ভিতরে একটা ম্যাপিং টেকনোলজি বসাতে পারো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা সফটওয়্যারের ভিতরে অপারেটিং সিস্টেম সেই কাজটা করে, যে ম্যাপিং কত নাম্বার কিটা প্রেস করা হয়েছে সেই অনুযায়ী সে ওটাকে ম্যাপ করে নেয়। কিবোর্ডের যে অ্যাসোসিয়েটেড ইন্টারফেসিং সফটওয়্যার আছে তারা দুইজনে মিলে এই কাজটুকু করে দেয়। আচ্ছা, এবার আসো আমরা, এইটা খুব সহজ সিম্পল একটা ওয়ে, বাট এটা সমস্যাটা কি, কেন আমাদের নতুন একটা শিখতে হচ্ছে। সমস্যা হচ্ছে লিমিটেড ক্যারেক্টার সেট, অনলি ইট ক্যান সাপোর্ট 128 128 ক্যারেক্টার্স। 7 বিট, 2 to the power 7। সো দিস ইজ এখন পর্যন্ত সেই 1960-70-এর দশকে যখন আবিষ্কার হয়েছে তারপর থেকে এই এখন পর্যন্ত স্টিল এটা ইন ইউজ, এবং এটা ভবিষ্যতে যে সমস্ত সিম্বল